আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি পড়ছে। সারাটা দিন ঘরে আটকা পড়ে থেকে একঘেয়েমি লাগছে আমার। বিকেলে কুসুমপুরের মাঠে ফুটবল খেলতে যাওয়া হয় রোজ, কিন্তু আজ আর হলো না। কিছুক্ষণ বইয়ের মধ্যে ডুবে থাকলেও এক কাপ চা খাওয়ার প্রয়োজন বোধ করছি। বাইরে এখনও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমার অপেক্ষায় বসে আছি। অবশেষে ঠিক রাত 8:30 দিকে বৃষ্টি খানিকটা কমে আসে। বাড়ি থেকে বের হয়ে গ্রামের রাস্তা ধরে হাঁটছি। আবহাওয়া ঠান্ডা থাকায় বেশ ভালো লাগছে। আকাশ কালো মেঘে ঢেকে ফেলায় মনে হচ্ছে অনেক রাত। গ্রামের কর্দমাক্ত রাস্তায় হাঁটছি, ভালো লাগছে বেশ। উদ্দেশ্য হরণ কাকার চায়ের দোকানে যাওয়া। গ্রামের বটতলিতে হরণ কাকার চায়ের দোকান। তার হাতের চা একবার যে খেয়েছে সে বুঝেছে প্রকৃত চা খেতে কেমন স্বাদ। এই গ্রামে আর কোনো চায়ের দোকানের চা আমার ভালো লাগে না, শুধু আমার একার না। এই কুসুমপুরের গ্রামের সবার কাছে হরণ কাকার চায়ের অনেক সুনাম। তাই হরণ কাকার চায়ের দোকানে উপচে পড়া ভিড় সব সময়। বেটা চায়ের সাথে কোনো অমৃত মিশিয়ে দেয় নাকি কে জানে। গ্রামের অন্য সব চায়ের দোকানদারিরা এ নিয়ে হিংসাও করে। বেশ কয়েকবার গোলমিটিং করে হরণ কাকাকে বিভিন্ন ষড়যন্ত্র করে গ্রাম ছাড়া করতে চেয়েছিল, তবে সফল হয়নি। অদ্ভুত কারণে এই গ্রামে এখন চায়ের দোকান খুব কম। আগের চায়ের দোকানিরা এখন চা দোকান রেখে অন্য ব্যবসায় নেমে পড়েছে। অনেকজনকে তো গ্রামে দেখা যায় না। ব্যাপারটা কেমন যেন রহস্যজনক লাগে আমার কাছে। তবে হরণ কাকা লোকটা ভালো মানুষ, সুন্দর ব্যবহার, সবসময় হাসি মুখে থাকলেও সন্ধ্যা হলেই কেমন যেন গম্ভীর হয়ে যায়। তার দোকান খোলা থাকে মধ্যরাত পর্যন্ত। এত রাত অবধি দোকান খোলার রহস্য একবার জানতে চেয়েছিলাম। উত্তরে বলেন, এই গ্রামে কিছু চাকর আছে যাদের জন্য দোকান খোলা রাখতে হয় তাকে। আমি চায়ের দোকানে পৌঁছে দেখি সেখানে আগে থেকে একজন ক্রেতা বসে আছে। তারা হরণ কাকার সাথে গল্প করছে। আমাকে দেখে তারা কথা থামিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আমার দিকে। আমি বেঞ্চে বসে হরণ কাকার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন হরণ কাকা? আমি ভালো আছি কোনো রকম। কেন, কোনো রকম থাকলে কি হবে নাকি? এই গ্রামে একটা মাত্র চায়ের দোকান, তুমি অসুস্থ হয়ে মরে গেলে আমরা কি না খেয়ে থাকবো নাকি? এই গ্রামের সব চাকররা কিন্তু মারা যাবে এই শোকে। আমার কথা শুনে হরণ কাকা মুচকি হাসে, আর তখনই আমার পাশে বসা লোকটি আমাকে উদ্দেশ্য করে বলল, এ নিয়ে চিন্তা করবেন না, হরণ কাকা তো অমরত্ব পেয়ে গেছে, এত সহজে মরবে না। দেখা যাবে হরণ কাকার আগেই তুমি মারা গেছো। কি? লোকটার কথায় আমিও মুচকি হাসি। মৃত্যু যখন লেখা থাকবে তখন তো মরতেই হবে। হরণ কাকা, আমি তোমার দোকানে শুধু চা খেতে আসিনি। তাহলে কেন এসেছিস এত রাতে? আমি এসেছি আজ তোমার মুখে ভূতের গল্প শুনতে। আজ সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির থেকে বের হতে পারিনি। এখন তোমার মুখে ভূতের গল্প শুনে একঘেয়েমিটা দূর করা যাবে। শুনেছি তুমি নাকি অনেক ভালো ভূতের গল্প বলতে পারো। ঠিক আছে, তুমি যখন শুনতে চাইছো তখন আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শোনাবো। তার মানে তুমি কি সচক্ষে ভূত দেখেছো? হ্যাঁ, দেখেছি। তাহলে আজ শোন। আজ থেকে 6 মাস আগে আমি শহরে গিয়েছিলাম। দোকানের জন্য সদাই কিনতে প্রায় আমাকে শহরে যেতে হয়। তো সেদিন শহর থেকে ফিরতে একটু দেরি হয়ে যায়। নদী পার হতে গিয়ে
বাঁধল এক বিপত্তি। ঘাটে কোনো নৌকা নেই। ক্লান্তি নিয়ে নদীর ঘাটে দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ। ভেবেছিলাম সারা রাত বুঝি নদীর ঘাটে বসে থাকতে হবে, কিন্তু হঠাৎ কানে ভেসে এলো পানির শব্দ। আসছে। নৌকাটি দেখে আমি খুব খুশি হই। ভাবছিলাম যাক, অবশেষে বাড়ি ফেরা যাবে। আমি নৌকার মাঝিকে উদ্দেশ্য করে বললাম, ও মাঝি, তাড়াতাড়ি আহো, আমারে নিয়ে যাও। মাঝি আমার কথা শুনে এগিয়ে আসে। আমি নৌকায় উঠে বসি। নৌকা চলছে। মাঝির দিকে তাকিয়ে আমার কেমন যেন লাগলো। মাঝির সারা শরীর চাদরে ঢাকা। এত গরমের মাঝেও চাদর মুড়ি দিয়ে থাকার বিষয়টি কেমন অদ্ভুত লাগলো না? ভাবলাম হয়তো নদীতে বাতাস বেশি, তাই চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকেছে। আমি গল্পপ্রিয় মানুষ, কথা না বলে বেশিক্ষণ থাকতে পারি না। আমি নৌকার মাঝির সাথে কথা বলার চেষ্টা করে তার পরিচয় জানতে চাইলাম। ও মাঝি, তোমার বাড়ি কনে? কিন্তু মাঝি আমার কথার কোনো উত্তর দিল না। একদম চুপচাপ হয়ে নৌকা বাইছে। এসব গম্ভীর মানুষ আমার একদমই অপছন্দের। কথা বলতে গেলে আমাদের দুজনেরই সময় ভালো কেটে যেত, কিন্তু এই মাঝিকে দেখে মনে হচ্ছে তাকে কুমির কামড়ে দিলেও শব্দটাও করবে না। এদিকে আমিও কথা না বলে থাকতে পারছিলাম না। তুমি কি সারা রাত এইখানে নৌকা চালাও নাকি মাঝি? এবারও আমার কথার কোনো উত্তর পেলাম না। উত্তর যে দিবে না এটা আমার জানা ছিল। তুমি কি বোবা নাকি? আর এত গরমের মধ্যে এমন চাদর মুড়ি দিয়ে আছেন যে? আমার কথায় মাঝি আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। তার দু চোখ ছিল রক্ত লাল। তার চাহনি দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই, সাথে নিজের উপরও রাগ হয়। কি দরকার ছিল মাঝিকে রাগিয়ে দেওয়ার? এত রাতে বাড়ি ফেরার জন্য নৌকাটা পেয়েছি, এটাই তো অনেক। এখন যদি ধাক্কা দিয়ে নৌকা থেকে মাঝ নদীতে আমায় ফেলে দেয় কেমন হবে? আমি মাঝির সাথে নরম সুরে কথা বলা শুরু করি। না, এমনিই বলছিলাম, কম কথা বলা তো ভালো। এবার মাঝি তার মুখ থেকে চাদরটি সরিয়ে ফেলল। মাঝির দিকে তাকিয়ে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। আমার হাত পা ঠান্ডা হয়ে কাঁপছিল। মাঝির সারা শরীরে রক্ত, চোখগুলো রক্তবর্ণ। আমি ভয়ে এক চিৎকার দিয়ে উঠি, ও মা গো, বাঁচাও! জানি এত রাতে আমাকে কেউ বাঁচাতে আসবে না। ঘাট থেকে নৌকা এখনো বেশ দূরে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। অনেক শখ আমার সাথে কথা কনের। আয়, কথা কো আমার নাকি। এখন মুখে কথা নাই কেন তোর? কথা কবই যায়, একটু পড়তো তোর তোমার বন্ধ কইরা দিমু। অশরীরী আত্মার মুখে এমন কথাগুলো শুনে আমার সারা শরীর শিউরে উঠল। জীবনে এত বেশি ভয়ের সম্মুখীন কখনো হইনি। কি করব বুঝতে পারছিলাম না। ঘাটে এখনো নৌকা ভিড়তে দেরি আছে। ততক্ষণে আমি প্রাণটা হারিয়ে ফেলবো বোধহয়। উপায়ন্তর না দেখে আমি নদীতে ঝাঁপ দিই। সেদিনের সেই দৃশ্য ভেসে উঠলে এখনো আমি ভয়ে শিউরে উঠি। কত ভয়ঙ্কর হয় অশরীরীগুলো দেখতে। তাদের মনে দয়া মায়া কিছুই থাকে না, হাতের কাছে পেলেই মেরে ফেলে।
তোমার ভাগ্য ভালো, সেদিন তুমি বেঁচে গিয়েছ। জানি না কেন হরণ কাকা আমার দিকে তাকিয়ে এক রহস্যের হাসি হাসল। হরণ কাকার জীবনের ভয়ের গল্পটা শুনে আমার নিজেরই ভয় লাগছিল। সত্যি বলতে আমি খুব একটা সাহসী না, তবে ভূত বিশ্বাস করাটা নিছক পাগলামি মনে হয়। আমি হরণ কাকার থেকে আরও একটা গল্প শুনবো ভাবলাম, কিন্তু অনেক রাত হয়ে গেছে। এত রাতে বাইরে না থাকাই ভালো। মেজাজটা এখন ফুরফুরে আছে, ভাবলাম বাড়ি গিয়ে একটা লম্বা ঘুম দেওয়া যাবে। আজ তাহলে আসি কাকা, তোমার চাটা খেয়ে মনটা জুড়িয়ে গেল। সাবধানে যাস, আর হ্যাঁ, লোকগুলো তোর পিছু নিতে পারে। হরণ কাকার কথায় আমি বেশ অবাক হলাম। আশা করলাম ওই লোকগুলো কেন আমার পিছু নেবে কাকা? আমার আর কিছু বলার ক্ষমতা নেই, যত তাড়াতাড়ি সম্ভব চলে যা। হরণ কাকার কথা অনুযায়ী আমি দোকান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম। যদি সত্যি সত্যি লোকগুলো আমাকে অনুসরণ করে, দ্রুত পায়ে হাঁটছি আর ঘন ঘন ঘামছি। হরণ কাকার একটা কথায় আমি এত বেশি ভয় পাচ্ছি, এমন তো নাও হতে পারে, সুতরাং এত ভয় পাওয়ার দরকার নেই। আমি নিজের মনকে শান্ত করে ধীরে ধীরে হাঁটা শুরু করি, আর তখনই আমার মনে হলো পিছনে কেউ আছে। আমি চট করে পিছনে ফিরে তাকাই। পিছনে ফিরে আমি কাউকেই দেখতে পাই না। আমি আবারও হাঁটতে শুরু করি। ঝিঝি পোকাদের ডাক মনের ভেতর লাফিয়ে উঠছে। হরণ কাকার কথা যদি সত্যি হয়, তাহলে আজ তো বাড়ি ফিরে হবে না। ছিনতাইকারীরা আমাকে ধরলেও কিছু পাবে না। আমি বাড়ি থেকে বের হওয়ার সময় কিছুই নিয়ে আসিনি, পকেটে শুধুমাত্র 50 টাকা আছে। আবারও পিছনে হাঁটার শব্দ হচ্ছে। আমি এবারও পিছনে ফিরে তাকাই, কিন্তু কাউকেই দেখতে পাই না। অথচ হাঁটার শব্দ পাচ্ছি। নাকি হরণ কাকার ভূতের গল্প শুনে আমার এমন ভুল মনে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আমি যত দ্রুত সম্ভব হাঁটতে থাকি। পিছনে হাঁটার শব্দ এখনো আসছে। এবার আমি চট করে পিছনে ফিরি। তখন দেখি হরণ কাকার চায়ের দোকানের সেই লোক দুইজন। এতক্ষণ তারা আমাকে অনুসরণ করছিল, তাহলে হরণ কাকার কথাই ঠিক। কিন্তু এরা কি চায় আমার কাছে? রাত আনুমানিক 11টা বাজে। আকাশ ঘন কালো মেঘে চেয়ে আছে। চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। লোক দুইটা আমার দিকে এগিয়ে আসছে। আমি জোরে জোরে হাঁটতে লাগলাম। হঠাৎ আবারও পিছনে ফিরে দেখি লোক দুটো আমার পিছনে নেই। আশেপাশে তাকিয়ে দেখি পুরো রাস্তা একদম ফাঁকা, আমি ছাড়া আর কেউ নেই। এমন সময় আমার কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। মনে হলো পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। কানের মধ্যে শো শো করে বাজতে লাগলো। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে বোঝার মতো নয়। আমি ভয়ে পিছনে ফিরে দেখি আমার পিছনে ওই লোক দুজন আছে। আমি তাকাতেই লোক দুটো আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসতে লাগলো। কারো হাসি যে এতটা বিশ্রী আর ভয়ঙ্কর হতে পারে জানতাম না। আপনারা আমার পিছু নিয়েছেন কেন? দেখুন, আমার কাছে কোনো টাকা পয়সা বা কিছুই নেই, দয়া করে আমাকে যেতে দিন। আমাদের তো টাকা পয়সা চাই না, তোকে চাই। তোকে খেয়ে আমাদের রক্তের খোদান বাবা। মানে কি বলছেন আপনারা? দেখতে না দেখতেই লোক দুটো ভয়ঙ্কর রূপ ধারণ করলো। তাদের সুন্দর চেহারা নিমেষে বিভৎস হয়ে গেল। মুখ ঝলসে আছে, চোখ থেকে রক্ত বের হয়ে পড়ছে। আমি ভয়ে একটা চিৎকার দিয়ে দৌড় দিতে থাকি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে।
আমি প্রাণপণে ছুটতে থাকি। বারবার ওই অশরীরই আমার মাথার কাছে আসছে। হরণ কাকার আগে আমার মৃত্যু হবে এটা নিছকই একটা মজার বলেছিল। তাহলে কি সত্যি আজ রাতে আমি এই অশরীর হাতে মারা যাব? ভয় কলিজা শুকিয়ে আসছে। আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তখনই হরণ কাকা আমার সামনে দাঁড়িয়ে। আমি দৌড়ে তার কাছে যাই। হরণ কাকা, ওরা ওরা আমি মেরে ফেলবে, বাঁচান, ওই শরীর দুটো আমি মেরে ফেলবে। কে তোর হরণ কাকা? সেদিন সেই মাঝি আমারও মাইরা ফেলছিল। অশরীরীদের হাত থেকে বাইসা থাকুন যায় না, আজ তোরাও মরতে হইব রে। হরণ কাকা হেসে ওঠে, অস্বাভাবিক সেই হাসি। আমি ভয়ে পিছিয়ে আসি। এ যেন আমাদের পরিচিত হরণ কাকা নয়। কি বিভৎস লাগছে হরণ কাকাকে দেখতে। সুন্দর নিষ্পাপ চেহারাটা হঠাৎই ভয়ঙ্কর হয়ে উঠল। ঝলসানো মুখ আর পুরো শরীর রক্তে মাখানো। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। দুপাশ থেকে তারা আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। হঠাৎ চোখে টর্চের আলো পড়তেই আমি চোখ তাকিয়ে দেখি টর্চ হাতে একটা লোক আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আরে পল্লব, তুই এত রাতে এখানে রাস্তায় মাটিতে বসে কি করছিস? আর তোকে এরকম দেখাচ্ছে কেন? ভালো করে দেখি আমার এক প্রতিবেশী দাদা। আমি তাকে দেখে যেন স্বস্তি পেলাম। এরপরে তাকে সবটা খুলে বললাম। সব কিছু শুনে দাদা বললেন, আরে তুই জানিস না, হরণ কাকা তো গত 2 দিন আগে মারা গিয়েছে। সেদিন সকালে এক জেলে মাছ ধরতে গিয়ে নদীর পাড়ে তার লাশ পেয়েছে। লাশের অবস্থা ভীষণ খারাপ ছিল। দেখে মনে হচ্ছিল কোনো জঙ্গলি জানোয়ার তার শরীরে মাংস ছিঁড়ে খেয়েছে। দাদার কথা শুনে আমার কাছে সব স্পষ্ট হয়ে গেল। এরপরে আমি দাদার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চলে আসি। সকাল থেকে আমার প্রচণ্ড জ্বর, প্রচণ্ড ভয়। আমার অবস্থা খুব খারাপ, খুবই খারাপ যায় 1 সপ্তাহ। এই ঘটনার পর আমি আর কখনো হরণ কাকার দোকানের দিকে যাইনি।